শিক্ষার্থী, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো সেন্টেন্সের স্ট্রাকচার। গত ক্লাসে আমরা সেন্টেন্সের ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আর আজকে দেখব আমরা একটা বাক্যের গঠন কিভাবে হয় এবং বাক্যের মধ্যে কী কী উপাদান থাকে, অর্থাৎ স্ট্রাকচার অফ সেন্টেন্স। এই ক্ষেত্রে একটি কথা না বললেই নয়, সেটা হলো আমরা জানি, একটি কথা আমি বলে থাকি, সেটা হলো যে আমরা যা জানি তা হলো ভুল আর যা খাই তা নির্ভেজাল। একটু চিন্তা করে দেখলেই পাবেন যে বাজার থেকে আমরা সাধারণত যেই সমস্ত খাদ্য সামগ্রী ক্রয় করে থাকি সেগুলোতে কী পরিমাণ ভেজাল থাকে। এক বিদেশি জোকস করে বলেছিলেন যে বাঙালির পেটের প্রশংসা না করে পারা যায় না, এত ভেজাল খাওয়াই তারপরেও এদের পেট ভালো থাকে। অনুরূপভাবে জানার ক্ষেত্রে আমরা অনেক ভুল জানি। কিভাবে ভুল জানি? একটা বিষয় দেখি যে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করলেই আমরা জানি, ছোটোবেলা থেকে শিখে আসছি এরকম যে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে এবং তারপরে যাই থাক না কেন সেটা এক্সটেনশান। কিন্তু এখানেই হলো গলদ। এখানে একটি বাক্য আছে, আই গো হোম, আমি বাড়ি যাই। এই বাক্য নিয়ে যদি আমাদের দেশের শিক্ষার্থীদের জিজ্ঞেস করা হয় এখানে আই কি, সবাই বলবে সাবজেক্ট, গো কি বলবে ভার্ব, হোম কি বলবে অবজেক্ট। ইভেন যদি এইটা বলা হয় যে হোম কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলবে যে নাউন। আসলে এই বাক্যে হোম কিন্তু অবজেক্ট নয় এবং হোম নাউন নয়, হোম এখানে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব এবং হোম এখানে কি, এটা জানতে হলে আমাদের ক্লাসটি দেখুন, তাহলে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। সরি, সাবজেক্ট। সাবজেক্ট কি বা কাকে বলে? আমরা মনে করি এটা যে যেই ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হয় সেইটাকেই সাবজেক্ট বলে। আসলে বিষয়টা এরকম না। একটি বাক্যে যতগুলো ওয়ার্ড থাক না কেন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সবচেয়ে মূল যেটা, সেটা হচ্ছে ভার্ব। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্স উইদাউট ভার্ব। ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। এখন বিষয় হলো যে এই ভার্বকে যদি আমরা, এটা হচ্ছে সাবজেক্ট, ভার্বকে যদি আমরা হু দ্বারা প্রশ্ন করি, ভার্বকে হু দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর দেবে সেটাই হলো ভার্ব। অর্থাৎ যদি বলি যে আই গো হোম, প্রশ্ন যদি হয় এরকম হু গো, কে যায়, হু গো হোম, কে বাড়ি যায়, আই, অ্যান্সার আসছে আমি, তাহলেই সেটা কিন্তু বলবো ভার্ব। অর্থাৎ হু প্রশ্নের উত্তর দিতে হবে, কে বা কারা, বাংলায় বললে কে বা কারা। এখানে আমরা সেই কথাই বলা হচ্ছে। সাবজেক্ট হলো সেই ব্যক্তি বা বস্তু যা সেন্টেন্সের কর্ম সম্পাদনের জন্য, এই যে বইয়ের ভাষা অন্যরকম, যে এইগুলোর কথাবার্তা কিন্তু আমাদের মাথায় সহজে ঢুকবে না। খুব সিম্পল ব্যাপার এইভাবে আমাদের নিতে হবে যে ভার্বকে হু দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, অর্থাৎ ভার্বকে হু দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে বাক্যে সেটাই হলো সাবজেক্ট। এখানে এক্সাম্পলে বলা হচ্ছে তোমা রিডস এ নভেল, কে পড়ে, রিড হলো ভার্ব। আমরা যদি প্রশ্ন করি হু রিড তমা, অ্যান্সার আসছে তমা, তমা হচ্ছে এখানে সাবজেক্ট। দে উইল গো টু মার্কেট, কে মার্কেটে যায়, কে যায়, তাহলে হু উইল গো, দে হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। এইভাবে আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারি বা বাক্যের সাবজেক্ট খুঁজতে পারি। তবে সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত বাক্য আদেশ, নিষেধ, উপদেশ ইত্যাদি বোঝায়, সেই ক্ষেত্রে সাবজেক্ট ইউটা উজ্জ্ব থাকে। ডু দ্য ওয়ার্ক, সেন্স দ্য ভয়েস, এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা হচ্ছে ইউ এবং সেটা উজ্জ্ব থাকে, সেইটাই দেখানো হচ্ছে। অর্থাৎ সাবজেক্ট হলো বাক্যকে হু দ্বারা প্রশ্ন করতে হবে। আর মনে রাখতে হবে বাক্যের সাবজেক্ট যাই হোক না কেন সেটা অবশ্যই পার্টস অফ স্পিচের বিচারে নাউন হবে। আমরা এইখানে একটা উদাহরণ দেখি যে সাবজেক্ট কখনো কখনো একটা ওয়ার্ড মিলে হয়, কখনো কখনো গ্রুপ অফ ওয়ার্ড মিলেও কিন্তু হতে পারে। আবার সবসময় যে বাক্যের শুরুতেই সাবজেক্ট বসবে সেটা কিন্তু নয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেইটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। প্রথমে বলা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দ্যাট বিল্ডিং লাস্ট মান্থ, মানে বলা হচ্ছে যে দেয়ার ওয়াজ এ ফায়ার, এই ক্ষেত্রে ভার্ব হলো কি, বি ভার্ব হলো ওয়াজ, এখানে দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, সাবজেক্ট কিন্তু এখানে এ ফায়ার। এই ক্ষেত্রে সাবজেক্টটা কিন্তু ভার্বের পরে বসেছে। এটা অর্থাৎ আমরা বলতে পারি এরকম
যে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে দেয়ার কিন্তু সাবজেক্ট নয়, অক্সিলারি ভার্বের পরে যে পরে সাবজেক্ট বসবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা বললাম কি যে সাবজেক্টটা উজ্জ থাকে। পরের বাক্যে দেখি, ওয়াজ দেয়ার এ ফায়ার ইন দ্য বিল্ডিং লাস্ট মান্থ। এবার ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে গেছে, সেখানেও কিন্তু সাবজেক্টটা পরে চলে আসছে। এই উদাহরণগুলো তাই পরেরটাতে দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস, এই ক্ষেত্রে কিন্তু দেয়ারের পরে এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, তারপরে কিন্তু মেনি স্টুডেন্টস হলো সাবজেক্ট। এখন প্রশ্ন যে এইখানে কেন ওয়াজ হলো, কেন ওয়ার হলো? যেমন এইখানে হি আছে, আই আছে, যার কারণে গো হলো, কিন্তু যদি হি থাকতো তাহলে কিন্তু গোস হতো। তাহলে আমরা সবসময় জানি যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। হ্যাঁ, এই বাক্যগুলোতেও তাই, যেখানে সাবজেক্টটা ভার্বের পরে বসে, মানে অক্সিলারি বা বি ভার্বের পরে বসে, সেই ক্ষেত্রে সাবজেক্ট ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে সেটা ডিপেন্ড করবে কিন্তু সেন্টেন্সের উপরেই। কিভাবে? এখানে এ ফায়ার, এটা কিন্তু এখানে ছিল কি এ ফায়ার, মানে সিঙ্গুলার বোঝাচ্ছে, যার কারণে ভার্ব সিঙ্গুলার হয়েছে। এইখানেও কিন্তু এফআইআর সিঙ্গুলার, যার কারণে ভার্ব সিঙ্গুলার হয়েছে। পরে মেনি স্টুডেন্টস, এইখান থেকে কিন্তু সাবজেক্ট প্লুরাল, একের অধিককে বোঝাচ্ছে, যার কারণে কিন্তু ভার্বটাও ওয়ার মানে প্লুরাল ফর্ম হয়ে গেছে। পরে ওয়ার দেয়ার মেনি স্টুডেন্টস, এইখানে ইন্টারগেটিভ করা হয়েছে মেনি স্টুডেন্টস, যার কারণে ওয়ার বসেছে। এ বিষয়ে আরও আলোচনা আমাদের পরের বাক্যগুলোতে আছে। এই হলো সাবজেক্ট। এবার ভার্ব, ভার্ব কাকে বলে? যে আমরা আগেই বলেছি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝায়, মানে কাজ করা বোঝালেই সেটা ভার্ব, আর ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স হতে পারে না। এইখানে দেখি যে জন ড্রাইভস টু ফাস্ট, মানে খুব দ্রুত চালায়, এ চালায়, এইখানে ভার্ব হচ্ছে ড্রাইভ, চালানো। তারপরে দে হেড স্পেনাশ, এইখানে কি হেডটা হচ্ছে কি ভার্ব। ভার্ব কখনো কখনো একটা ওয়ার্ড হতে পারে, আবার কখনো কখনো গ্রুপ অফ ওয়ার্ডস, মানে একাধিক ওয়ার্ড মিলেও ভার্ব হতে পারে। সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ভার্ব ফ্রেজ। অর্থাৎ জন ইজ গোয়িং টু মিমি টুমরো, এখানে ইজ গোয়িং, এটা কিন্তু অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুইটা মিলে ভার্ব হয়েছে, তাই এটাকে আমরা বলবো ভার্ব ফ্রেজ। পরেরটা জেন হ্যাজ বিন রিডিং দ্যাট বুক, এখানে হ্যাজ বিন রিডিং, অর্থাৎ একটা গ্রুপ অফ ওয়ার্ডস ভার্ব হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ভার্ব কখনো একটা ওয়ার্ড মিলে হতে পারে, একটা ওয়ার্ড হতে পারে, কখনো একাধিক অক্সিলারি ভার্ব মিলে হতে পারে, সেইটাকে বলবো আমরা ভার্ব ফ্রেজ। এরপরে আসবে অবজেক্ট, স্লাইডে অবজেক্ট, ইয়েস। অবজেক্টের বিষয় হলো অবজেক্ট চেনার উপায়। অবজেক্ট চেনার উপায় হচ্ছে যে ভার্বকে হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করতে হবে, হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করতে হবে। হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাই তবেই সেটাকে আমরা অবজেক্ট বলতে পারি। আর অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট সবসময় নাউন হবে। এইখানে দেখেন তমা রিডস এ নোভেল, তাহলে ভার্ব হলো কি রিড। রিডকে যদি আমরা হু দ্বারা কোশ্চেন করি, যে হু দ্বারা কোশ্চেন করলে কি পাওয়া যায়? সাবজেক্ট। তাহলে হু রিডস তমা, তমা হলো সাবজেক্ট। হোয়াট তমা রিডস, তমা কি পড়ে? এ নোভেল, অ্যান্সার। অতএব এইটাই কিন্তু এ নোভেলটাই হচ্ছে এই বাক্যের অবজেক্ট। দে উইল গো টু মার্কেট, এই বাক্যে কিন্তু অবজেক্ট নাই, কেন? গো হলো ভার্ব। আমি যদি বলি হোয়াট দে গো, তারা কি যায়? আমি যদি বলি যে হুম দে গো, তারা কাকে যায়? এইখানে কিন্তু সেটার উত্তর নাই, যার কারণে এই বাক্যে অবজেক্ট নাই। মার্কেট কি সেটা আমরা পরে যাব। আমি যদি বলি এরকম, সালমান গিভস মি আ বুক, এই বাক্যে ভার্ব কোনটা? আমরা সবাই জানি গিভস। এবার যদি আমি প্রশ্ন করি হু গিভস সালমান, হু কোশ্চেনের আনসার দিচ্ছে, অতএব এটা হচ্ছে সাবজেক্ট। হোয়াট সালমান গিভস, সালমান কি দেয়, এটা হোয়াট কোশ্চেনের আনসার দিচ্ছে, দ্যাট মিন এটা হচ্ছে অবজেক্ট। এবার যদি বলি হুম সালমান গিভস এ বুক, কাকে দেয়, তাহলে হুম কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে মি, অতএব এইটাও কিন্তু অবজেক্ট। এই বাক্যে দুইটা অবজেক্ট আছে। দুইটা অবজেক্ট থাকলে একটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট আর একটা ইনডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা পরে যাচ্ছি।
ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে এখানে মি, আর ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে বুক। তাহলে মূল জিনিস হলো ভার্ব, এবং ভার্বকে আমরা হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই বাক্যের অবজেক্ট, এবং সেটা নাউন অথবা প্রনাউন হবে। এখানে মি হচ্ছে প্রনাউন, প্রনাউন মানে কি নাউনের পরিবর্তে যেটা বসে, আর বুক তো অবশ্যই নাউন, সেটা আমরা জানি। এই বাক্যে এবার আসি, এইখানে আমরা হোয়াট বা হুম দিয়ে যদি কোশ্চেন করি, হোয়াট আই গো, হোম আই গো, কোনো অ্যান্সার দিচ্ছে না, অতএব হোমকে কিন্তু অবজেক্ট বলা যাবে না। এইটা যদি অবজেক্ট বলি তাহলে কিন্তু সেটা ভুল হবে। তাহলে ওইটা কি, ওইটা আমরা পরে জানবো। পরে জানবো মানে এই আজকের টপিকসেই আমরা পাবো। এই একটা উদাহরণ আছে, লুনা গিভস মি আ বুক। হোয়াট লুনা গিভস, হোয়াট লুনা গিভস, হোয়াট প্রশ্নের উত্তর দিচ্ছে আসছে কি এ বুক। এ বুকটা হচ্ছে অবজেক্ট। ওই ব্যাখ্যাটাই দেওয়া আছে যে হুম লুনা গিভস এ বুক, কাকে দেয়, আমাকে দেয়, মি, আমাকে দেয়। এখানে মিটা হলো অবজেক্ট, অর্থাৎ এই বাক্যে কয়টা অবজেক্ট আছে, দুইটা, একটা হলো মি আর একটা এ বুক। উল্লেখ্য যে একটি বাক্যে সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব একটি করে থাকবে, কিন্তু অবজেক্ট সহ অন্যান্য উপাদান একাধিক থাকতে পারে। এটা একটা জানার বিষয় যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একটাই থাকবে, এবং অবজেক্ট সহ বাক্যের আরও যে উপাদানগুলো আছে সেগুলো একাধিক করে থাকতে পারে। এরপরে একটা টপিকস আসলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বোঝার আগে আমরা একটা উদাহরণ দেখি। আপনাদের যদি জিজ্ঞেস করা হয় যে হি ইজ আ ডক্টর, এবার যদি বলি হি কি সাবজেক্ট, এটাকে ভার্ব বলবেন, এটাকে কিন্তু অবজেক্ট বলবেন, সবাই অবজেক্ট বলবে। অথবা কারণ হোয়াট কোশ্চেন অ্যান্সারও দেবে যে সে কি হয়, ডাক্তার হয়, তার মানে এটা অবজেক্ট। নো, এখানে কিন্তু অবজেক্ট বলা যাবে না। কেন বলা যাবে না আমরা এখানে দেখি। লুনা ইজ এ ডক্টর, তমা ইজ ট্যালেন্ট, ইরফান রাইটস এ বুক। তিনটা ব্যাখ্যা করি। এখানে দেখেন হু ইজ এ ডক্টর, কে, সরি লুনা ইজ ডক্টর, তাহলে যে লুনা সেই কিন্তু ডক্টর। পরের ব্যাখ্যা আবার দেখেন তমা ইজ ট্যালেন্ট, তাহলে যেই তমা সেই কিন্তু ট্যালেন্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। পরের ব্যাখ্যায় যদি দেখি ইরফান রাইটস এ বুক, ইরফান কি লিখে, বই লিখে, কি প্রশ্নের উত্তর দিচ্ছে, অতএব এটা কিন্তু অবজেক্ট। এবং আরেকটা ব্যাপার, ইরফান এবং এ বুক দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়, ভিন্ন ভিন্ন জিনিস, একই জিনিস নয়। অর্থাৎ এখানে লুনা এবং ডক্টর একই, তমা এবং ট্যালেন্ট হলো একই বিষয়কে বোঝাচ্ছে। যে তমা সেই ট্যালেন্ট, যে লুনা সেই ডক্টর, এখানে কিন্তু যে ইরফান সে কিন্তু বুক নয়, বিষয়টা হলো ভিন্ন, যার কারণে এটাকে আমরা অবজেক্ট বলছি। আর এখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই জিনিসকে, একই ব্যক্তিকে বোঝানোর জন্য এই সমস্ত অবজেক্টকে আমরা অবজেক্ট বলতে পারি না, এগুলোকে বলতে হয় কমপ্লিমেন্ট। বিষয়টা কি ক্লিয়ার? আমি আবারও একবার বলছি, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটাকে আমরা অবজেক্ট না বলে বলবো কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট আবার দুই প্রকার, যে যদি সেই কমপ্লিমেন্টের আগে আর্টিকেল থাকে তাহলে সেটাকে বলবো নাউন কমপ্লিমেন্ট, এবং আর্টিকেল যদি না থাকে তাহলে সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে ট্যালেন্ট হলো অ্যাডজেক্টিভ, বি ভার্বের পরেই বসেছে এবং তার আগে আর্টিকেল নাই, যার কারণে এটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং এটা হলো নাউন কমপ্লিমেন্ট। আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলোই কিন্তু এখানে ব্যাখ্যা করে বলা আছে। আপনারা ভিডিও দেখার সময় ভিডিওটা পুশ করে এই লেখাগুলো কিন্তু পড়ার সুযোগ পাবেন। আমি আর ব্যাখ্যা দিলাম না। এই যে কমপ্লিমেন্ট দুই প্রকার, এক নাম্বার হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, দুই নাম্বার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এক্সাম্পল, লুনা ইজ এ ডক্টর, এটা হলো নাউন কমপ্লিমেন্ট, ট্যালেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পার্টস অফ পিসের বিচারে কমপ্লিমেন্টকে কিন্তু অ্যাডজেক্টিভ অথবা নাউনই হবে, এটাই বলা হচ্ছে। অনুরূপভাবে ইরফান ইজ এ টিচার, তাহলে যে ইরফান সেই টিচার, এবং আগে আর্টিকেল আছে যার কারণে এটাকে কিন্তু নাউন কমপ্লিমেন্ট বলা হচ্ছে। মিস্টার আমজাদ ইজ অনেস্ট, যে আমজাদ সেই অনেস্ট, একই ব্যক্তিকে বোঝাচ্ছে এবং তার আগে আর্টিকেল নাই, যার কারণে এটাকে আমরা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলছি। এরপরে আসলো মডিফায়ার, আমরা যেটাকে এক্সটেনশন বলে আসছি। আমরা তো এই যেমন আবার ওই প্রথম উদাহরণে আসি যে হি
গোস হোম। এখন আমরা এটা যেহেতু আমরা জানলাম হু দ্বারা কোশ্চেন করলে সাবজেক্ট হয়, হোয়াট অথবা হুম দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট হয়, তাহলে হুম এটা হু, হোয়াট এবং হুম কোনোটারই কিন্তু উত্তর দিচ্ছে না। তাহলে এটা কিসের উত্তর দেবে? আমরা দেখি যদি হোয়ার, হোয়েন, হাউ এই তিনটা প্রশ্নের উত্তর যদি দেয় তাহলে সেইটাকে বলা হয় মডিফায়ার। আর পার্টস অফ স্পিচের বিচারে মডিফায়ার হলো অ্যাডভার্ব, যার কারণে এখানে হুম কিন্তু অ্যাডভার্ব। বাট যদি আমরা এইভাবে লিখতাম হি গোজ টু হুম, তখন কিন্তু হুমকে আমরা নাউন বলতাম, কারণ প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, সেই হিসাবে কিন্তু আবার হুম হচ্ছে নাউন। বাট শুধু যদি প্রিপোজিশন না বসে হুম বসে তাহলে হোয়ার হি গোজ, কোথায় যায় হুম, কোথায় প্রশ্নের উত্তর দিচ্ছে, যার কারণে বলা হয় মডিফায়ার। সেটাকে বলা হবে যদি হোয়ার কোশ্চেনের উত্তর দেয় তাহলে হোয়ার মানে কি প্লেস বোঝাচ্ছে, হুম তো অবশ্যই একটা প্লেস, তাহলে এটাকে বলা হবে মডিফায়ার অফ প্লেস। হোয়েন মানে অবশ্যই সময় বোঝাবে, তাই এটাকে বলা হয় মডিফায়ার অফ টাইম। আর হাউ মানে কীভাবে, তাই সেটাকে বলা হয় ম্যানার, অর্থাৎ এটাকে বলা হবে মডিফায়ার অফ ম্যানার। টাইম, প্লেস, ম্যানার সংক্ষেপে বলা হয় MPT, ম্যানার, প্লেস, টাইম। অর্থাৎ একটা বাক্যে যদি এই তিনটা মডিফায়ারই থাকে তাহলে প্রথমে হবে ম্যানার, তারপরে হবে প্লেস, তারপরে হবে টাইম। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আচ্ছা, একটা প্রাসঙ্গিক বিষয়, হোম, হোম মানে বাড়ি, আবার হাউস মানেও বাড়ি। তো হোম আর হাউসের মধ্যে পার্থক্য কী, অনেকে কনফিউশন হয়। তাহলে হি গোজ টু হোম হবে বা হি গোজ হোম হবে না হাউস হবে? বিষয়টা খুবই সিম্পল। এটা একটা বাড়ি ধরেন, মাল্টি স্টোরেজ বাড়ি, এখানে প্রত্যেকটা এটা হলো 1 2 3 4 4তলা বাড়ি, প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট আছে, তাহলে এই বাড়িতে মোট হলো 8টা ইউনিট আছে। তাহলে আমি যদি বাড়িতে যেতে চাই তাহলে আমি নিচতলার এই ফ্ল্যাটে থাকি, এটা হলো ইরফানের বাসা, আমার বাসা। তাহলে আমি নিশ্চয়ই আমার বাসাতে যাব, আমি গোটা বিল্ডিংয়ে যাব না। তো আমার বাসা, এই জন্য এটাকে বলা হচ্ছে কি হোম, আর যখন গোটা বিল্ডিংকে বোঝাবে তখন সেটাকে বলা হয় হাউস। এই জন্য বলা হয় বাড়িটি নির্মিত হচ্ছে। এর ইংলিশ যখন আমরা বলতে যাব তখন অবশ্যই বলতে হবে দ্য হাউস ইজ বিইং বিল্ট, অর্থাৎ বাড়িটি নির্মিত হচ্ছে। বাট আমি যখন যাব তখন আমার ঠিকানাতে যাব, আমার রেসিডেন্সে যাব, সুতরাং আই গো হোম। আমার মনে হয় বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে মডিফায়ার বিষয়টা কি সেটা এখানে বলা হচ্ছে। এই ব্যাখ্যাগুলো আপনারা জুম পুশ করে করে পড়বেন, কারণ আসলে রিডিং পড়া আমি মানে বিশ্বাস করি না, বোঝানোটাই হলো আসল। তো রিডিং পড়া আপনারা হয়তো পড়তে পারবেন। আচ্ছা, এক্সাম্পলে আমরা যাই। এই যে মডিফায়ার আবার 3 প্রকার। মডিফায়ার অফ ম্যানার, যেটা হাউ কোশ্চেনের উত্তর দেয়, যেটা আমরা বললাম। কি দেয়? ওয়েল, ফাস্ট, কুইকলি, সাধারণত এই ওয়ার্ডগুলো বসে। যেমন ইটস রেইনিং হেভিলি, বৃষ্টি হচ্ছে, কিভাবে? প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হেভিলি বোঝাচ্ছে। এটা হলো কীভাবে, হাউ ইটস রেইনিং, হাউ ইটস রেইনিং, হাউ কোশ্চেনের আনসার দিচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। মডিফায়ার অফ প্লেস, হোয়ার কোশ্চেনের আনসার দিবে, যেমন হেয়ার, দেয়ার, এভরি হোয়ার, এরকম। হ্যাং দ্য পিকচার দেয়ার, ছবিটি ঝুলাও, কোথায়? হোয়ার, হোয়ার দ্য পিকচার হ্যাং, কোথায় ছবিটি ঝুলাবে? দেয়ার, এইখানে, যার কারণে সেটাকে বলা হচ্ছে মডিফায়ার অফ প্লেস। মডিফায়ার অফ টাইম, হোয়েন কোশ্চেনের আনসার দেবে, নাও, দেন, ইয়েট, ইটিসি, এইরকম শব্দগুলো বসে। যেমন দ্য কনফারেন্স উইল বি হেল্ড অন টুমোরো, কখন? হোয়েন দ্য কনফারেন্স উইল বি হেল্ড, কখন কনফারেন্স শুরু হবে? এই যে কখন সময়ের আনসার দিচ্ছে, হোয়েন কোশ্চেনের আনসার দিচ্ছে টুমোরো। টুমোরো হেয়ার ইজ মডিফায়ার অফ টাইম। নোট বলা হচ্ছে যে ওই যেটা আমি বললাম যে একাধিক মডিফায়ার বসলে সেই ক্ষেত্রে আগে হবে ম্যানার, তারপরে হবে প্লেস, তারপরে হবে টাইম, MPT। সরি, এখানে আসছে একটা এক্সাম্পল। রিহান স্পোক আর্নেস্টলি ইন দ্য মিটিং লাস্ট নাইট। রিহান কথা বলেছিল কিভাবে? আর্নেস্টলি, আন্তরিকতার সহিত। কোথায় বলেছে? মিটিংয়ে, লাস্ট নাইট। তাহলে কিভাবে বলেছে? হাউ রিহান স্পোক, কিভাবে রিহান কথা বলেছে? আর্নেস্টলি, আন্তরিকতার সাথে। এটা হচ্ছে মডিফায়ার অফ ম্যানার। হোয়েন রিহান স্পোক আর্নেস্টলি, কোথায় রিহান আন্তরিকতার সাথে কথা বলেছে? মিটিংয়ে, মিটিংটা হচ্ছে প্লেস। এবং কখন? হোয়েন রিহান স্পোক আর্নেস্টলি ইন মিটিং, কখন বলেছে? লাস্ট নাইট, গত রাতে।
সেটাই হচ্ছে মডিফায়ার অফ টাইম। আমার মনে হয় বিষয়টা অবহিত হয়েছেন। যদি বুঝতে না পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেই প্রশ্নের উত্তর দেব। এই সিকোয়েন্স আরেকটা এক্সাম্পল আছে, হি রিডস সিরিয়াসলি ইন হিজ হাউস এভরিডে। প্রতিদিন সে তার বাড়িতে সিরিয়াসলি পড়াশোনা করে। তাহলে হাউ হি রিডস কীভাবে পড়ে? সিরিয়াসলি। হোয়েন হি রিডস কোথায় পড়ে? তার বাড়িতে। ইন হিজ হাউস কখন? এভরিডে। প্রত্যেকটার উদাহরণই সেরকম আছে। এক্সাম্পল অফ মডিফায়ার্স, এখানে আমরা এক্সাম্পলগুলো দেখতে পারি। আচ্ছা, দু একটা একটু ব্যাখ্যা করে দিই। জন বট এ বুক দ্য বুক স্টোর। জন হলো সাবজেক্ট, হু বট? জন। বট তো অবশ্যই ভার। হোয়াট জন বট? কী কিনেছে? এ বুক। এ বুক হলো অবজেক্ট। কোথা হতে কিনেছে? হোয়ার? কোথা হতে কিনেছে? অ্যাট দ্য বুক স্টোর, বইয়ের দোকান থেকে। এটা হলো মডিফায়ার অফ প্লেস, প্লেস বোঝাচ্ছে। আচ্ছা, জিল ওয়াজ সুইমিং ইন দ্য পুল। ইন দ্য পুল ইয়েস্টারডে, যদি বলি হুজ ওয়াজ সুইমিং? জিল, এটা হলো সাবজেক্ট। হোয়ার? সে কোথায় সুইমিং করেছে? ইন দ্য পুল, এটা হলো মডিফায়ার অফ প্লেস। হোয়েন? কখন করেছে সুইমিং? ইয়েস্টারডে, এটা হলো কি বোঝাচ্ছে? কখন, সময় বোঝাচ্ছে। তাই এটাকে বলা হচ্ছে কি? টাইম। প্রত্যেকটাই সেরকম। হি ওয়াজ ড্রাইভিং ভেরি ফাস্ট। হাউ হি ওয়াজ ড্রাইভিং? কীভাবে করছে? কীভাবে প্রশ্নের উত্তর দিলে, হাউ প্রশ্নের উত্তর দিলে সেটাকে আমরা বলি ম্যানার, এটা হলো ম্যানার। দ্য মিল্ক ইন দ্য রেফ্রিজারেটর। হোয়ার ইজ ইন দ্য মিল্ক? মিল্কটা কোথায়? হোয়ার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, যার কারণে এটাকে আমরা বলছি মডিফায়ার অফ প্লেস। হি ড্রপ দ্য কার অন দ্য মেইন স্ট্রিট। হোয়ার কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, তাই প্লেস। এখানে উই এট ডিনার অ্যাট 7 o'clock, এখানে সময় বোঝাচ্ছে, তাই মডিফায়ার অফ টাইম। ধন্যবাদ সবাইকে। অনেক কষ্ট করে আপনারা হয়তো ক্লাসটা দেখলেন। যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার শ্রম সার্থক হবে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।